স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। জোর যার মুল্লুকটাও তার, প্রাচীন বাংলা প্রবাদটা হারে হারে টের পাচ্ছে এবারে বাংলাদেশের ক্রিকেট। ভারতের ছত্রছায়ায় থাকা আইসিসি বিসিবিকে এবারে শেষবারের মতো দিয়েছে 24 ঘন্টার আলটিমেটাম। এর মধ্যে আইসিসিকে জানাতে হবে টাইগাররা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে কিনা। যদি খেলে তাহলে তো কথাই নেই, আর আগের সিদ্ধান্ত অনুযায়ী বিসিবির উত্তর না হলে বাংলাদেশের বিকল্প দলকে সুযোগ দেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। খালিদ জামিলের রিপোর্ট। এটাই শেষবার বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে গণমাধ্যমের কাছে আর কোনো প্রেস রিলিজ আসবে না আইসিসির। ওদের বোর্ড সভা শেষে জানিয়ে দেয়া হয়েছে ভারত থেকে সরছে না বাংলাদেশের ভেন্যু। সেখানেই তারা গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে রাজি আছে কিনা আগামী 24 ঘন্টার মধ্যে সেটা ভেবে দেখার সুযোগ থাকছে। আর যদি বিসিবি তার আগের অবস্থানেই অর্থাৎ ভারতে যেতে রাজি না হয়, তবে এবারের আসরে টাইগারদের বিকল্প হিসেবে অন্য কোনো দলকে রিপ্লেস করা হবে। আইসিসি তাদের মিডিয়া রিলিজে বাংলাদেশের জায়গায় কাকে খেলানো হতে পারে এবারের বিশ্বকাপে সেটা পরিষ্কার করেনি। তবে কোয়ালিফাই করতে না পারা এবং র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ডের ভাগ্য খুলে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ভারতে বাংলাদেশ দল এবং তাদের ক্রিকেট ফ্যানরা নিরাপদ নয় এমন যুক্তি ও প্রমাণ তুলে ধরে আইসিসিকে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে সংস্থার ছায়াসঙ্গী হিসেবে সবসময় ছিল বাংলাদেশ সরকারও। আইসিসি দাবি করছে নিরাপত্তা ইস্যুটি খতিয়ে দেখতে তারা একটি স্বাধীন কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু তারা কোনো নিরাপত্তাহীনতার কারণ খুঁজে পায়নি। যেখানে কোনো ঝুঁকিই নেই সেখান থেকে এই বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিলে ভবিষ্যতের যে কোনো আইসিসি ইভেন্টের জন্য সেটা সংকট তৈরি করবে। আইসিসি একটি গ্লোবাল বডি হিসেবে কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিতে পারে না, এমনটাই লেখা আছে আইসিসির এবারের ইমেইলে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN জানিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সহ এই সভায় ছিলেন ফুল মেম্বার বোর্ড প্রধানরা। ভার্চুয়াল এই সভায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ সহ অন্যান্য হাই অফিসিয়ালরাও অংশ নিয়েছেন। এই বোর্ড মেম্বারদের বেশিরভাগই মত দিয়েছেন বাংলাদেশের ভেন্যু পরিবর্তন না করাই উত্তম। বিসিবি যদি রাজি না হয় তবে বিকল্প কাউকে সেই সুযোগ দেয়াই যেতে পারে। ভারত যে অনিরাপদ সেটার যুক্তি ও প্রমাণ দেখানোর পরেও কেন বেশিরভাগ দেশের বোর্ড মেম্বার বাংলাদেশের পক্ষে ভোট দিলেন না, তার উত্তরটা ভাবতে হবে অন্যভাবে। এই ছবিটা নিছক বিনোদনের জন্য তৈরি, তবে ছবির পেছনে লুকিয়ে থাকা অর্থনৈতিক মডেল বেশ ভয়াবহ, সিরিয়াস ম্যাটারই বটে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ টাকা ছেটাচ্ছেন, বাস্তবে সেটা সম্ভব নয়, আবার সম্ভবও। এই যেমন আইসিসির মূল আয়টা আসে তাদের মিডিয়া রাইটস থেকে, সেটা আইসিসির মোট আয়ের 80 থেকে 85%, এবং এই অংশটার মূল বাজার আবার ভারতে। মানে ভারতীয় মালিকানাধীন মিডিয়া যেমন হটস্টারের মতো কোম্পানিগুলো 80% রাইটস কিনে নেয়। আইসিসি শুধু নিজের খরচটা রেখে বাকি সব টাকা বন্টন করে তাদের ফুল মেম্বার দেশগুলোর বোর্ডকে, অর্থাৎ ভারত থেকে টাকা ফুল মেম্বার ক্রিকেট বোর্ডগুলোর পকেটে যায়, যাদের মেজরিটির ভোটেই নির্ধারিত হলো চরম নিরাপত্তার শঙ্কা থাকার পরও বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরানো সম্ভব না। খালিদ জামিল, একাত্তর। ভারতীয়রা মুস্তাফিজকে আইপিএল থেকে ছুড়ে ফেলে দিল। আইসিসি এবার বিসিবিকে আলটিমেটাম দিল, ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলে টানা 2 মাস শুয়ে বসেই কাটাতে হবে লিটন তাসকিনদের। কারণ বিশ্বকাপের পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েও বড় জটিলতায় আছে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি। সাইফুল রুবকের রিপোর্ট। তবে কি উগান্ডার সাথে এই সিরিজ খেলতে হবে লিটনদের? তাছাড়া কি কোনো উপায় নেই? ফেব্রুয়ারি মার্চ টি-20 বিশ্বকাপ, সেই জায়গাটাতে না যাওয়ার সম্ভাবনাই এখন বেশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কারণ আইসিসি সোজাসাপটা জানিয়ে দিয়েছে ভারতে নিরাপত্তা নিয়ে কোনো কনসার্ন নেই। বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে, শ্রীলঙ্কাতে ম্যাচ শিফট করার কোনো কারণ তারা দেখছে না। ভোটাভুটি হয়েছে সেই জায়গাতে বাংলাদেশ সেই ভোটে বলাই যায় যে হেরে গেছে, অর্থাৎ তাদের দাবি যেই সেই দাবিটা আইসিসি জয় সাহারা মানল না। তাহলে ফেব্রুয়ারি মার্চে যদি বিশ্বকাপে নাই যায়, আইসিসি যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সেই আলটিমেটাম শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের সাথে কথা বলে যদি জানিয়ে দেয় যে তারা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না, তাহলে স্কটল্যান্ড চলে আসবে। কিন্তু বাংলাদেশ সেই সময়টাতে, বাংলাদেশের টাইগাররা ফেব্রুয়ারি মার্চ সেই সময়টাতে কি করবে? দ্বিপাক্ষিক সিরিজ কার সাথে খেলবে? বাংলাদেশের বন্ধু জিম্বাবুয়ে, তারাও তো বিশ্বকাপে আছে, নেদারল্যান্ডস আছে, আয়ারল্যান্ড আছে, স্কটল্যান্ড যোগ দিবে। তাহলে খেলবে কাদের সাথে? উগান্ডা সবশেষ টি-20 বিশ্বকাপে খেলেছিল, আফ্রিকার দেশ, তারা ফাঁকা আছে।
ক্রিকেটাররা তো আসলে খেলতে হবে, তারা তো নিশ্চয়ই বসে থেকে তাদের যে স্কিল, তাদের যে মানসিক অবস্থা সেটা নষ্ট করা যাবে না। এক সময় টাইগারদের বন্ধু বা বাংলাদেশের বন্ধু কেনিয়া, তারা অনেকটাই হারিয়ে গেছে বিশ্ব ক্রিকেটে, তারাও ফাঁকা আছে। পাপুয়া নিউগিনি সবশেষ টি-20 বিশ্বকাপ খেলেছে, উগান্ডা, পাপুয়া নিউগিনি, কেনিয়া, তাদের সাথে না খেললে বসে থাকতে হবে লিটনদের, বসে থাকতে হবে তাসকিনদের। এর মধ্যে জটিলতা আরও আছে, যদি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নাই নেয়, ঢাকা প্রিমিয়ার লিগ যে আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটারদের যে মাঠে রাখবে, সেটা নিয়েও তো জটিলতা আছে। কারণ ক্লাবগুলোর সাথে আসলে বিসিবির একটা দূরত্ব আছে নির্বাচনকে কেন্দ্র করে। ফার্স্ট ডিভিশনে আমরা দেখলাম যে বেশ কয়েকটা ক্লাব অংশ নেয়নি, যাতে করে আসলে পরবর্তীতে সূচি পাল্টে ফেলা হয়েছে, সেই ক্লাবগুলো অকভার দিয়ে দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে যে 12টা ক্লাব নিয়ে হয়, অধিকাংশ ক্লাবই কিন্তু বয়কটের ডাক দিয়েছে। ঢাকা প্রিমিয়ার লিগে যদি না হয়, বিশ্বকাপে যদি বাংলাদেশের ক্রিকেটাররা না যায়, তাহলে তারা করবেটা কি? তাদের যে পারফরমেন্স, তাদের যে কনফিডেন্স, তাদের যে স্কিল, তাদের যে মেন্টাল ব্যাপারটা, মানসিক অবস্থাটা, সবই তো ভেঙে চুরে যাবে। ক্রিকেটারদের দিক দিয়ে আসলে বলা যায় যে সামনের দিনগুলো অশনি সংকেত, সামনের দিনগুলোতে টাফ টাইম অপেক্ষা করছে ক্রিকেটারদের। যদি ভিন্ন কিছু না হয়, অর্থাৎ রাত পেরিয়ে পরের সকালে, পরের বিকেলে যদি কোনো সুখবর না আসে, তাহলে ক্রিকেটারদের জন্য আসলে বাজে একটা সময় হবে। অবশ্যই ভারতের মাঠে খেলতে চায় না, মুস্তাফিজকে যেভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, একটা বলা যায় যে আসলে জোর করেই আসলে ভারতীয়রা যে ঘটনাটা ঘটিয়েছে। পাশাপাশি টিম বাংলাদেশের দাবিটাও যৌক্তিক, এটা নো ডাউট। পাকিস্তানও সমর্থন করেছে, কিন্তু আইসিসি যদি না মানে, আইসিসিকে টপকে আসলে বাংলাদেশ তো ক্রিকেট বিশ্বে টিকে থাকতে পারবে না। অর্থাৎ আইসিসি যদি মনক্ষুণ্ণ হয়, তাহলে তো আসলে বাংলাদেশের সামনের দিনগুলোতে অনেক সমস্যা হতে পারে। যেমনটা আসলে এই বছর ভারত বাংলাদেশে আসার কথা, সেটাও আসবে কিনা যদি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেয়। অনেক দেশের আসলে এশিয়া কাপের সময় সমস্যা হতে পারে, সামনের বিশ্বকাপগুলোতে সমস্যা হতে পারে। অর্থাৎ আইসিসি এবং বিসিসিআই তাদের সঙ্গে যদি আসলে এই রেষারেষিটা থেকেই যায়, তাহলে 2031-এর ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশ কোস্ট, সেই হোস্ট বাংলাদেশ তখন কি আসলে বিশ্বকাপ আয়োজন করবে না, বিশ্বকাপে অংশ নেবে না? অনেক হিসাব নিকাশ আছে। অর্থাৎ এটার যে কনসিকুয়েন্স, অর্থাৎ সামনের দিনগুলোতে আরও অনেক হিসাব নিকাশ থাকবে। অর্থাৎ আইসিসি এবং বিসিসিআই এর এগেনস্টে বাংলাদেশ চলে গেলে বাংলাদেশের ক্রিকেটের হয়তো অনেক সমস্যাও হতে পারে। অনেকেই বলছে, ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলছে, এখন আগামী যে আরও 24 ঘন্টা যদি বলি বা 20 ঘন্টা যদি বলি, পরের দিনটা অর্থাৎ বৃহস্পতিবারটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। সরকার সিদ্ধান্ত নেবে যে এবার যদি বয়কট করি, সেই বয়কটটা কি এবারের মধ্যেই আসলে থেকে যাবে, নাকি সামনের দিনগুলোতেও এর কারণে সমস্যা হবে ক্রিকেটের, সেটা নিয়ে হয়তো ভাববে, সেটা নিয়ে হয়তো এটা ডিসিশন নেবে। তবে ক্রিকেটাররা চায় মাঠে খেলতে, ক্রিকেটাররা চায় পারফর্ম করতে। কারণ ক্রিকেটাররা বসে থাকলে তাদের যে পারফরমেন্স, তাদের যে অবস্থা, সেটা আরও খারাপ হবে এবং দেশের ক্রিকেটটাও হয়তো পিছিয়ে যাবে। সাইফুর রূপক, 71। একের পর এক শ্বাসরুদ্ধকর ম্যাচ উপহার দিচ্ছে বিপিএল প্লে অফের প্রথম দিন। 2 ম্যাচ শেষ ওভারে যাওয়ার পর শেষ ওভারে গেল রাজশাহী সিলেট ম্যাচও। শেষ পর্যন্ত টাইটান্সকে হারিয়ে ওয়ারিয়র্স গেল ফাইনালে। ফয়সাল হাবিবের রিপোর্ট। এক দলের ক্যাপ্টেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, আরেক দলের অধিনায়ক বাংলাদেশকে নেতৃত্ব দেন ওয়ানডেতে। দুই দলেই আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের একাধিক খেলোয়াড়। রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স ম্যাচে মিরপুরে সত্যিকার অর্থেই বসেছিল তারার হাট। আগে ব্যাট করতে এসে শুরু থেকেই মাঠ মাতাতে থাকেন রাজশাহীর 2 ওপেনার সাহিবজাদা ফারহান এবং তানজিদ তামিম। আগের ম্যাচের 2 নায়ক ক্রিস ওকস আর খালেদ আহমেদের ওপর প্রথম ওভার থেকেই চড়াও হন রাজশাহী ওপেনাররা। প্রথম 3 ওভারে দুজন মিলে তোলেন 34 রান। রাজশাহী ওয়ারিয়র্স প্রথম উইকেট হারায় পঞ্চম ওভারে দলীয় 43 রানে। এরপরও তামিম ছিলেন সাবলীল। পাওয়ার প্লের শেষ ওভারে 3 ছক্কায় 18 নিয়ে 6 ওভারে ওয়ারিয়র্স করে 61 রান। বিদেশিরা যখন মার খাচ্ছেন দেদারসে, সিলেট ক্যাপ্টেন তখন দেশিদের ওপর ভরসা খুঁজে পেতে চান। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ফেরান বাঁহাতি তামিমকে। নাসুমের দেখানো পথে হাঁটেন ক্যাপ্টেন মিরাজও। পরপর 2 বলে শান্ত এবং মুশফিককে আউট করে বড় ধাক্কাটা মিরাজই দেন ওয়ারিয়র্স শিবিরে। মেহরাবও ফেরেন 0 রানে। ফলে হঠাৎই 78 রানে 2 উইকেটের দল পরিণত হয় 79 রানে 5 উইকেটের দলে। আরও একটা লো স্কোরিং ম্যাচের অপেক্ষায় যখন দর্শক, তখন জুটি গড়েন 2 বন্ধু উইলিয়ামসন আর নিশাম। শুধু উইকেট বাঁচানোই নয়, দুজনে মিলে রান তোলেন দ্রুত গতিতে। ষষ্ঠ উইকেট জুটিতে 2 কিউইর 77 রানে রাজশাহী ওয়ারিয়র্স পায় 165 রানের পুঁজি। নিশাম 44 রানে আউট হয়ে ফিরলেও উইলিয়ামসন অপরাজিত থাকেন 45 রানে।
সিলেটের জন্য টার্গেট ছিল বড়, দলটার শুরুটাও হয় খারাপ। প্রথম ওভারেই ফেরেন ওপেনার জাকির হাসান, খানিক বাদেই ড্রেসিং রুমে ফেরেন নম্বর 3-এর আরিফুল ইসলাম। পাওয়ার প্লের বাকিটার সময় সিলেট কাটায় সাবধানে। প্রথম 6 ওভারে ওরা 2 উইকেট হারিয়ে 37 রান তোলে, কিন্তু ততক্ষণে জমে গেছে স্যাম বিলিংসের সাথে পারভেজ ইমনের জুটি, তাই বেড়েছে রান তোলারও গতি। দুজনের জুটিতে 71 রান আসার পর ইমন ফেরেন রান আউট হয়ে 48 রান করে। প্রথম এলিমিনেটর ম্যাচের মতো এদিনও ব্যর্থ হন মঈন আলী, আউট হন 5 বলে 7 রান করে। তবে আফিফ হোসেন ধ্রুব ছিলেন মুডে, এসেই 2 বলে 2 বাউন্ডারি মেরে ঘোষণা দেন ম্যাচ শেষ হয়নি এখনো। আফিফ মিরাজ যখন পিচে, ক্রিস ওকস ডাগ আউটে, তখন সিলেটের ম্যাচ জিততে দরকার 24 বলে 41। অপরদিকে রাজশাহীর অস্ত্র বিনুরা ফার্নান্দো, আব্দুল গাফফার সাকলাইনের মতো বোলাররা। দুই পক্ষের এই সমানে সমান লড়াইয়ে ভেঙে পড়ে সিলেটের ব্যাটাররা। একে একে আউট হন আফিফ আর মিরাজ। একটা 4-এর বেশি মারতে পারেননি খালেদ, তাই পিচে অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়েন আগের ম্যাচের নায়ক ওকস। এদিন আর একা ম্যাচ শেষ করতে পারেননি ক্রিস ওকস। শেষ ওভারে প্রয়োজনীয় 24 রানের 11 রান তুলতে পারে সিলেট, করে 153 রান। রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ জেতে 12 রানে। কঠিন পথে হেঁটে হলেও 23 তারিখের ফাইনালে রাজশাহী লড়বে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। ফয়সাল হাবিব, 71। মেলবোর্ন স্টার্সের শেষ ওভারে প্রয়োজন ছিল 26 রান। প্রথম বলে ছক্কা, দ্বিতীয় বলে উইকেট, এরপর 3 বলে আরও 3টি বাউন্ডারি। 1 বলে দরকার 5 রান। শেষ বলে 5 রানের সমীকরণে 1 রানের বেশি নিতে পারেনি মেলবোর্ন। শ্বাসরুদ্ধকর নকআউট ম্যাচে 3 রানের জয় পায় হোবার্ট হারিকেনস। এমন জয়ে ফাইনালের আরও এক ধাপ কাছাকাছি ঋষাদরা। বৃষ্টিবিঘ্নিত নকআউট ম্যাচে 4 আর 6 নম্বর ওভারে 2 ছক্কায় 13 ও 11 রানের খরচায় 24 রান দেন ঋষাদ। থাকেন উইকেট শূন্য। চ্যালেঞ্জারে ঋষাদদের প্রতিপক্ষ সিডনি সিক্সার্স। একটা ম্যাচ জিতলেই এবারের বিগ ব্যাশে ফাইনালের টিকিট মিলবে ঋষাদ দল হোবার্ট হারিকেনসের। মাত্র 100 টাকায় ফুটবলের হাতে ঘড়ি পিরোজপুরে গড়ে উঠছে ভবিষ্যতের হামজা রোনালদো। মোবাইলের স্ক্রিন ছেড়ে সবুজ মাঠে ফিরছে শিশুরা, আর তাদের স্বপ্নের দায়িত্ব কাঁধে নিচ্ছে স্থানীয় তরুণরাই। বাংলাদেশের ফুটবলের সূর্য যেন ডুবে না যায়, সেই লড়াই শুরু হয়েছে জেলা পর্যায়ে। পিরোজপুর থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। এই চোখগুলো শুধু তাকিয়ে নেই, এই চোখগুলো স্বপ্ন দেখে লাল সবুজের জার্সি, দেশের পতাকা, আর একদিন বড় ফুটবলার হওয়ার সাহস এই চাহনিতে লুকিয়ে আছে। পিরোজপুর সদর স্কুলের আঙিনায় বিকেলের আলোয় ফিরে এসেছে ফুটবলের শব্দ। যে মাঠ একসময় প্রায় ফাঁকাই থাকতো, আজ সেখানে প্রাণ চাঞ্চল্য। পুরান স্টানের ওদিকে প্র্যাকটিস করাতো, হঠাৎ আর কি আমি শুনলাম যে এখানে প্র্যাকটিস হচ্ছে, সেই থেকে একটা নিজের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হলো, তারপর আসলাম আর কি। এই উদ্যোগের পেছনের মানুষটি জামান একসময় নিজেও ছিলেন ফুটবলার, কিন্তু ইনজুরির কারণে থেমে যায় তার ক্যারিয়ার। তবু থামেনি ফুটবলের প্রতি ভালোবাসা। 3 জন দিয়ে স্টার্ট করি, ওইখান থেকে 16 জন হয়। পরে হচ্ছে ওই জায়গাটা হচ্ছে একটা বিল্ডিং ওঠার পরে ওইটা অফ হয়ে যায়, তো পরে হচ্ছে আমি পুরো থতমতো খেয়ে যাই। 24-এ আইসা হচ্ছে জুলাইয়ের পরে চিন্তা করলাম যে যুব সমাজের পরিবর্তনটা আমি করি, যে বয়েজ স্কুলের ভিতরের মাঠে বড় মাঠে হচ্ছে ওরা আড্ডা দেয় আর মোবাইলের উপরে গেম খেলে। মাত্র 100 টাকায় ফুটবল প্রশিক্ষণ। এই টাকার মধ্যে রয়েছে টিফিন। মোবাইল আসক্তি থেকে দূরে মাঠমুখী হচ্ছে শিশুরা। হ্যাঁ, জামান ভাই আমাদের খুবই অল্প টাকায় প্র্যাকটিস করাতেছে, খুবই ভালো মানে প্র্যাকটিস দিতেছে আমাদের। এই যুগে মোবাইলটা অনেক বেশি চলছে, আর অধিকাংশ ছেলেমেয়ে এই মোবাইল চালাচ্ছে। এর ফলে চোখের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, তাই বর্তমানে যে খেলতে আসি ভালো লাগে অনেকের কি আলাদা। আর 100 টাকা জিনিসটা হচ্ছে কি বিকালবেলা যে আমি নাস্তা পাইতেছি 4 সপ্তাহ 4টা, এইটা উৎসাহিত করে ওদের। যারা আগে ফুটবলের বেসিক কিছুই জানতো না, আজ তারা শিখছে পাস, কন্ট্রোল, ড্রিবল। শুধু স্কিল নয়, মজবুত হচ্ছে স্বপ্ন। আগে ফুটবল খেলতে ঠিকমতো শ্যুট করতে পারতাম না, মানে ঠিকমতো স্কিল পারতাম না, জাগলিং পারতাম না। এখন ইনশাল্লাহ পিরোজপুর বাসা বাড়ি করে থাকি। এখানে আসার পর জামান ভাই ক্লাবে এসে অনেক শান্তি পাচ্ছি। হামদা যদি আসার পর জি চাই তার বড় হয়ে তার মতো যেন একজন খেলোয়াড় হতে পারে। 2023 থেকে এই প্র্যাকটিসটা শুরু করছি, তখন থেকে আমার মনে উৎসাহিত জাগতে যায় আমি এই ফুটবলটা নিয়েই থাকবো।
ছেলেদের অনুশীলন দেখে সাহস পাচ্ছেন অভিভাবকরাও। ছোটবেলা থেকেই ও যখন 1 পা 2 পা হাঁটা দিছে, কোনো ফুটবল যদি ওর সামনে চোখে পড়তো আমার কোল থেকে নেমে যেত। ফুটবল নিয়ে স্বপ্ন দেখতেছি যে প্রতি বছর যেন আমাদের এখান থেকে একজন করে ফুটবলার যেতে পারে ভালো পর্যায়ে। তো ওইটা যাওয়ার পর হচ্ছে আমাদের একাডেমিটা চিনবে, এরপর হচ্ছে যারা গণ্যমান্য আছে, যারা ফুটবলকে পছন্দ করে, তারাই আমাদের সহযোগিতা করবে। শেষ বিকেলে সূর্য বিদায় নিচ্ছে। এই সূর্যের মতোই বাংলাদেশের ফুটবলের বিদায়টা অনেকে দেখে ফেলেছিলেন, কিন্তু হামজা চৌধুরীর আসার মাধ্যমে বাংলাদেশের ফুটবলে নতুন করে সূর্য ওঠে। সবাই এখন হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল কিংবা জায়ন আহমেদের নিয়ে খুব ব্যস্ত। কিন্তু ভবিষ্যতের এই যে বাংলাদেশের ফুটবলের সূর্যটা আবার ডুবে যাবে না, সেটার কি কেউ নিশ্চয়তা দিতে পারে? আর সেই নিশ্চয়তা বাড়ানোর জন্য প্রয়োজন তৃণমূলে নজর দেয়া। হাসান সজীব, ৭১, পিরোজপুর, বরিশাল। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।